বন্ধুরা, আপনারা ইতিহাস তো বহু পড়েছেন, কিন্তু চেঙ্গিস খানের ইতিহাস কি আপনারা জানেন? যার কামনা বাসনা এতটাই ভীষণ মাত্রায় ছিল যে সে বাছাই করে করে অজস্র স্ত্রী এবং কন্যাদেরকে তার নিজের কামনায় বন্দী করে তাদের সঙ্গে রাত্রি যাপন করত। শুধু তাই নয়, চেঙ্গিস খান তার সৈন্যবাহিনী নিয়ে যে দেশের উপর দিয়ে যেত, সেই দেশের মধ্যে দেখার মতো পড়ে থাকতো মানুষের মৃতদেহের পাহাড় বা স্তূপ। শুধু তাই নয়, চেঙ্গিস খানের এই নাম আসল নয়, তার আসল নাম অনেকেই জানে না। চেঙ্গিস খান নামে পৃথিবীর ইতিহাসে বহু মানুষের কাছে পরিচিত এই ব্যক্তি, তবে তার মৃত্যু কিভাবে হয়েছিল সেটা কেউ জানে না, অথচ তার নির্মম এবং নির্দয়তার শিকার হয়েছে গোটা পৃথিবীবাসী। কি বন্ধুরা, চেঙ্গিস খানের নামে এই সমস্ত শুনে আপনাদের গায়ে কাঁটা দিচ্ছে তো? হয়তো অনেকেই মনে মনে রাগও হতে পারে, তবে এখানেই থেমে নেই। ভিডিওটিকে কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, তাহলে চেঙ্গিস খানের নামে আরো এমনও সত্য আপনারা জানতে পারবেন যেগুলি হয়তো আপনারা জানতেনই না। বন্ধুরা, আপনারা হয়তো ইতিহাসের পাতায় চেঙ্গিস খানের ব্যাপারে অনেক কিছু শুনেছেন এবং পড়েছেন, তবে আজকে আপনারা চেঙ্গিস খানের কিছু সত্য ঘটনা জানতে পারবেন যেটা হয়তো ইতিহাসের পাতায় সম্পূর্ণ ছিল না। প্রথমত, চেঙ্গিস খান ছিলেন একজন কুশল রাজা, আর এই চেঙ্গিস খানের নাম নেওয়া মাত্রই মানুষের মনে এক নিষ্ঠুর শাসকের জন্ম নেয়। অর্থাৎ পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষ চেঙ্গিস খানকে নিষ্ঠুর শাসক হিসাবেই জানে, কিন্তু খুবই কম সংখ্যক মানুষ এটা জানেন যে চেঙ্গিস খান একজন মহান শাসক ছিলেন, যে কেবলমাত্র 7 বছর বয়স থেকেই তার বাবার কাছ থেকে যুদ্ধ রাজনীতি শিখতে শুরু করে দিয়েছিল। এরপর যখন চেঙ্গিস খানের বয়স মাত্র 10 বছর হয়, তখন চেঙ্গিস খানের বাবা, যে কিনা এক উপজাতির দলের সর্দার ছিলেন, তিনি মারা যান। এরপর চেঙ্গিস খান পুরোপুরি ভেঙে পড়েন। তারপর চেঙ্গিস খান ধীরে ধীরে নিজেকে সামলে ওঠে, আর তার বাবা দলনেতা হওয়ার কারণে তার পুত্র চেঙ্গিস খানের মধ্যে সেই সমস্ত গুণাবলী ছিল যেগুলি তার বাবার মধ্যে থাকার কারণে তিনি দলনেতা হয়েছিলেন। এছাড়াও চেঙ্গিস খান তার শত্রুদের খুবই তাড়াতাড়ি হারানোর জন্য নতুন নতুন কৌশল তৈরি করতে থাকে। চেঙ্গিস খানের মধ্যে এই সমস্ত রণনীতি দক্ষতা হওয়ার কারণে মঙ্গোলীয়রা তাদের রাজা হিসাবে তাকে বেছে নেয়। এরপর চেঙ্গিস খানকে প্রাপকের উপাধি দেয়। প্রাপকের অর্থ হলো জনসাধারণের উপরে যে একজন ব্যক্তি রাজ করবে আর তার শাসনই সকলেই মেনে চলবে, অর্থাৎ তাকে সবাই সম্রাট হিসাবে গণ্য করে। এবার হয়তো আপনাদের মধ্যে অনেকেই এটা হয়তো জানেন না যে চেঙ্গিস খানের নাম আসলে চেঙ্গিস খান নয়। বর্তমানে অনেকেই এই ব্যক্তিকে চেঙ্গিস খান বা চেঙ্গিস খান নামে চেনে। তার আসল নাম ছিল তেমুজিন। এরপর সময়ের সাথে সাথে যখন তেমুজিনের আধিপত্য সর্বত্র ছড়িয়ে পড়তে থাকে, অর্থাৎ এশিয়ার পার প্রত্যেকটি উপজাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল তার আধিপত্য, মঙ্গোলিয়ার মানুষেরা যেভাবে চেঙ্গিস খানকে সম্রাট বানিয়ে তার ছত্রছায়ায় থাকতে শুরু করেছিল, তেমনি এশিয়ার বহু উপজাতি মঙ্গোলীয়র মতো চেঙ্গিস খানকে সম্রাট হিসেবে গ্রহণ করে নেয় আর তার ছত্রছায়ায় থাকতে শুরু করে। আর এই রকম করেই চেঙ্গিস খান পৃথিবীর প্রায় 3,30,00,000 বর্গ কিলোমিটার এলাকা জিতে নিয়েছিল, অর্থাৎ এই সীমানা ছিল সমগ্র পৃথিবীর প্রায় 22% অংশ। এরপর এই 22% অংশের মধ্যে যে সমস্ত উপজাতিরা বসবাস করত, তারা সকলে মিলে তেমুজিনকে চেঙ্গিস খান নামে ভূষিত করে, যার অর্থ হচ্ছে সমগ্র বিশ্বের সম্রাট। 41 বছর বয়সে শুরু হয়েছিল তার বিজয় যাত্রা। তবে চেঙ্গিস খানের কবে জন্ম হয়েছিল আর কবে মৃত্যু হয়েছিল এ ব্যাপারে কেউ জানে না, কিন্তু বেশ কিছু ইতিহাসবিদদের মতে চেঙ্গিস খানের জন্ম হয়েছিল 1662 সালের আগে বা পরে, এবং মঙ্গোলিয়ার একটি উপজাতিতে জন্ম হয়েছিল, যার ফলে চেঙ্গিস খান মঙ্গোলিয়ার আশেপাশের জায়গায় বসবাস করতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে যখন তার বয়স বাড়তে থাকে, ততটাই তার বিজয় অভিযান বাড়তে থাকে। যখন তার বয়স 41 বছর হয়, তখন তার উপজাতির বেশ কিছু মানুষেরা চেঙ্গিস খানকে বুড়ো মানুষ ভেবে তার সঙ্গে প্রতারণা করে তার স্ত্রীকে অপহরণ করে উঠিয়ে নিয়ে যায়। এরপর যখন এই ঘটনাটি চেঙ্গিস খানের কানে গিয়ে পৌঁছায়, তখন সে তার উপজাতির সমস্ত যোদ্ধাকে এক জায়গায় জড়ো করে আর তার শত্রুদের উপরে একসঙ্গে হামলা করে। তার অনেক চেষ্টার পর চেঙ্গিস খান অবশেষে তার স্ত্রীকে খুঁজে পেয়ে যায়। এরপর থেকে চেঙ্গিস খান তার উপজাতির মানুষদেরকে এক বিশেষ ধরনের ট্রেনিং দেওয়া শুরু করে। এর সাথে সাথে তার ঘোড়াগুলিকেও অস্ত্রের মতো ব্যবহার করতে শুরু করে, আর এটাই ছিল চেঙ্গিস খানের সবথেকে বড় গোপন রণনীতি। এরপর থেকে মঙ্গোলিয়ার মানুষেরা বুঝতে পেরে যায় যে তারা এমন এক ধরনের সম্রাটকে বেছে নিয়েছিল যে খুবই সাবধানতা, চালাক চতুরতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে যুদ্ধ জয় করে। হয়তো যুদ্ধের সময় বিরোধী পক্ষের তুলনায় চেঙ্গিস খানের সৈন্যবাহিনীর পরিমাণ অনেক কম থাকত, কিন্তু তার তীব্র রণনীতি, দৃঢ় সংকল্প এবং সবল সংগঠনের কারণে বিজয়ী সর্বদা চেঙ্গিস খানেরই হতো। এছাড়াও চেঙ্গিস খান খুবই নির্মম এবং নির্দয় স্বভাবের ছিল। ইতিহাসে অজস্র বইয়ে লেখা রয়েছে যে যখন চেঙ্গিস খান যুদ্ধযাত্রা করত, তখন 12% জনসংখ্যাকে পুরো নিশ্চিহ্ন করে দিয়েছিল। চেঙ্গিস খান যে দেশের উপর দিয়ে যাত্রা করত, সেই দেশের মধ্যে মানুষের মৃতদেহ ছাড়া আর কিছুই পাওয়া যেত না। চেঙ্গিস খানের বর্বরতার অনুমান এখান থেকে করা যায়
যায় যখন 1219 সালে ইরাকের উপর আক্রমণ করে, আর সেই কারণে ইরাকের প্রায় 75% আবাদি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। এরপর চীনের রাজধানী বেজিংয়ের উপর চেঙ্গিস খান যখন আক্রমণ করেছিল তখন সেখানেও বিপুল পরিমাণে জনসংখ্যার বিনাশ ঘটেছিল। এরপর যখন চেঙ্গিস খান উজবেকিস্তানে গিয়ে পৌঁছায় তখন সেখানকার বুরখা এবং সমরকন্দের মতো বড় বড় শহরগুলির মধ্যে বসবাস করা সমস্ত মানুষদের চেঙ্গিস খান তার সৈন্যবাহিনী নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। ইতিহাসবিদদের মতে উজবেকিস্তানের বুরখা এবং সমরকন্দের মোট 10 লক্ষ মানুষের মধ্যে প্রায় 9.5 লক্ষ মানুষকে চেঙ্গিস খান হত্যা করিয়ে দিয়েছিল। এবারে এই ঘটনার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে চেঙ্গিস খান কতটা নির্দয় এবং নিষ্ঠুর শাসক ছিলেন। এরপর চেঙ্গিস খান ভারতের দিকে অগ্রসর হয়েছিল, কিন্তু মাঝপথ থেকেই সে ফিরে যায়। চেঙ্গিস খানের পরিকল্পনা ছিল যে ভারতের মাঝখানে যাত্রা শুরু করবে এবং সামনে যেই আসবে তাকে হত্যা করবে। এরপর সেখান থেকে আসামের উপর দিয়ে মঙ্গোলিয়ার দিকে অগ্রসর হবে। কিন্তু যখন দিল্লির সুলতান ইলতুৎমিশ এই কথাটি জানতে পারে তখন সে চেঙ্গিস খানের নাম শোনা মাত্রই আগেই হাত তুলে দিয়েছিল, অর্থাৎ সে চেঙ্গিস খানের সামনে মাথা নত করে দিয়েছিল আগে থেকেই। এরপর দিল্লির সুলতানের এই রকম অবস্থা দেখে চেঙ্গিস খান আর ভারতে আক্রমণ করেনি এবং সে তার অসুস্থতা নিয়ে মঙ্গোলিয়ার দিকে ফিরে যায়। আর এই রকম ভাবেই ভারত এক বিরাট বরবাদি বা ধ্বংসের মুখ থেকে বেঁচে যায়। এছাড়াও চেঙ্গিস খানের কামের বাসনা ছিল প্রচুর। চেঙ্গিস খান যে দেশ যুদ্ধ করে জয় করত সেই দেশের পরাজিত সৈনিকদের স্ত্রী এবং কন্যাদের নগ্ন করে তাদের সঙ্গে শারীরিক লালসা পূর্ণ করত। এছাড়াও চেঙ্গিস খান বহু সংখ্যক মেয়েদের মধ্যে বেশ কিছু প্রধান হিসেবে বাছাই করত, যাদের সঙ্গে সে সারা রাত একই বিছানায় কাটাতো এবং ঘুমাতো। বাকি যে সমস্ত মেয়ে বা মহিলারা বেঁচে থাকতো তাদেরকে চেঙ্গিস খান নিজের সৈন্যবাহিনীদের জন্য ছেড়ে দিত। আর এই রকম করেই চেঙ্গিস খান অজস্র স্ত্রী এবং কন্যাদের নিজের কামনা বাসনায় শিকার বানাতো। আপনারা হয়তো জানেন না, বর্তমানেও চেঙ্গিস খানের বংশধর বেঁচে রয়েছে। রাশিয়ার প্রত্নতাত্ত্বিক বিভাগের দল যখন চেঙ্গিস খানের ইতিহাস নিয়ে গবেষণা করছিল তখন মঙ্গোলীয় বসবাসকারী শিশুদের নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করে। এই পরীক্ষার মাধ্যমে তারা জানতে পারে যে বর্তমানে চেঙ্গিস খানের প্রায় 150টিরও বেশি বংশধর জীবিত রয়েছে। এবারে যদি মহিলা বংশধরের কথা বলা হয় তাহলে এই সংখ্যা প্রায় 2.5 কোটিরও উপরে ছাপিয়ে যাবে। অর্থাৎ এই পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষেরা বসবাস করছে তাদের বেশিরভাগ মানুষেরা যদি পূর্বপুরুষের নাম হিসাব করতে বসে তাহলে সর্বশেষে গিয়ে চেঙ্গিস খানের নাম তারা যুক্ত পাবেই। এছাড়াও হয়তো আপনারা জানেন না, চেঙ্গিস খান সকল ধর্মকেই সম্মান করত। যদি বলা হয় চেঙ্গিস খানের ধর্মীয় দিকটি, তাহলে সে ধর্মীয় দিক থেকে ভীষণ দয়ালু ছিল, তার সাথে সাথে সকল ধর্মকে সম্মান করত। তবে চেঙ্গিস খান নিজে সাম্যবাদ বিচারধারাকে মেনে চলত, যাকে আপনারা চেঙ্গিস খানের ধর্ম বলতে পারেন। সাম্যবাদদের ধর্ম অনুযায়ী তারা নীল আকাশের পুজো করত, আর এই কারণে যখন চেঙ্গিস খান ভীষণ বিপদের মুখে পড়ত তখন সে আকাশের দিকে তাকিয়ে থাকত। এছাড়াও এমন কিছু মানুষ আছে যারা চেঙ্গিস খানকে তার নামের পরে খাঁ বা খান থাকার কারণে মুসলিম বলে মনে করে, কিন্তু আসলে চেঙ্গিস খান মুসলিম ছিল না। অপরদিকে আগেই বলেছিলাম এই চেঙ্গিস খান উপাধি তার উপজাতির মানুষেরা দিয়েছিল, যার পর থেকেই তেমুজিন হয়ে ওঠে চেঙ্গিস খান। এছাড়াও চেঙ্গিস খানের ভয়াবহতা এবং রাজত্ব এতটাই দৃঢ় এবং তীব্র ছিল যে তার গত হওয়ার পরেও তার রাজত্বকাল 200 বছর পর্যন্ত টিকে ছিল। চেঙ্গিস খানের মৃত্যুর পর তার পুত্র ওগোদাই তার সিংহাসন সামলায়। তবে তার এই পুত্র সন্তান চেঙ্গিস খানের তুলনায় খুবই দয়ালু এবং শান্তিপ্রিয় মানুষ ছিল। ওগোদাইয়ের মতে তাদের বাবা খুবই কঠোর পরিশ্রম করে তাদের এই রাজত্ব এবং রাজ্য গড়ে তুলেছে, তাই তাদের কর্তব্য এবার তারা মানুষকে শান্তি দেবে। আর এই রকম করেই চেঙ্গিস খানের মৃত্যুর পর তার রাজত্বকাল প্রায় 200 বছর পর্যন্ত টিকে ছিল। চেঙ্গিস খান 1227 সালে 65 বছর বয়সে সমগ্র পৃথিবীর বুকে এক বিরাট ইতিহাস তৈরি করে এই পৃথিবী ছেড়ে চলে যায়। অথচ এটা কেউ জানে না যে চেঙ্গিস খানের মৃত্যু কিভাবে হয়েছিল। কিন্তু বেশ কিছু ইতিহাসবিদদের মতে চেঙ্গিস খানের মৃত্যু 3টি কারণে হয়েছে। প্রথমত তার শারীরিক রোগের কারণে তার মৃত্যু হয়, দ্বিতীয়ত ঘোড়া থেকে পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগার কারণে তার মৃত্যু হতে পারে, এবং তৃতীয় হচ্ছে শত্রুপক্ষের দিক থেকে ধেয়ে আসা তীর লাগার কারণে চেঙ্গিস খানের মৃত্যু হয়। এবার এই 3টি কারণের মধ্যে আপনাদের কোনটি যুক্তিসম্মত বলে মনে হচ্ছে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দ্বাদশ শতাব্দীর শুরুতে চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল এবং সে এটা মনে করত যে তার সাম্রাজ্যের প্রজা এবং পশু পাখি ছাড়া দুনিয়ার আর কোনো জিনিসের কোনো দাম নেই। এই কারণে তার কৃতদাসদের উপর এমন অত্যাচার করত যে যার কথা শুনলে দুনিয়ার প্রত্যেকটি মানুষের বুক কেঁপে উঠত। ইতিহাসে লেখা আছে যে চেঙ্গিস খান যে সাম্রাজ্যের উপরে হামলা করত সেই সাম্রাজ্যের প্রজাগণকে নিজের গোলাম বানিয়ে নিত। এরপর সেই মঙ্গল সেনা যখন অন্য আর একটা রাজ্যে হামলা করতে যেত তখন আগের সাম্রাজ্য থেকে যে সমস্ত প্রজা
প্রজাদের সে তার নিজের কৃতদাস বানিয়েছিল তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করত। অর্থাৎ যখনই কোথাও তারা যুদ্ধ করতে যেত তখনই অন্য সাম্রাজ্য থেকে বলপূর্বক আনা মানুষদের কৃতদাস বানিয়ে সৈনিকদের সামনে চলার জন্য বাধ্য করত, যার ফলে শত্রুপক্ষ যখনই আক্রমণ করত তখনই সেই সমস্ত নিরীহ প্রজাগণগুলি মারা যেত, কারণ সেই সমস্ত প্রজাগণ যুদ্ধ মারামারিতে ততটাও পটু ছিল না। আর তখনকার দিনে মঙ্গল সৈনিকদের কাছে কেউ ধোপে টিকতে পারত না। 1206 সালে মঙ্গল সাম্রাজ্য স্থাপিত হয়েছিল। তার ঠিক 3 বছর পর অর্থাৎ 1209 সালে চেঙ্গিস খান সিজিয়া সাম্রাজ্যের উপর প্রথম বড় হামলা করে। চেঙ্গিস খান প্রথমবার যুদ্ধের আগে তার 30,000 কৃতদাসকে যুদ্ধের ঢাল হিসাবে ব্যবহার করেছিল। এই যুদ্ধের ফলে একটাও কৃতদাস জীবিত থাকে না, তারা প্রত্যেকেই মারা যায়। কিন্তু তারপরেও এই যুদ্ধের রীতি চলতে থাকে। এরপর সব সীমা লঙ্ঘন করে দেয় তখন যখন 1223 সালে চেঙ্গিস খান খোয়ারিজমের উপর হামলা করে। তখন তার সমস্ত বন্দী মুসলিম কৃতদাসদের তার যুদ্ধের ঢাল বানায়। এই মুসলিম কৃতদাসদের খোয়ারিজম পৌঁছানোর আগে বন্দী বানিয়ে নিয়েছিল। চেঙ্গিস খান তার কৃতদাসদের খেলনার মতো ব্যবহার করত, কখনো যুদ্ধের সময় ব্যবহার করত, আবার কখনো তার সাম্রাজ্যের আয় বৃদ্ধির জন্য ব্যবহার করত। তার কাছে কে মরল বা কে বাঁচল তাতে তার কোনো যায় আসে না। চেঙ্গিস খানের সৈনিকরা সেই সমস্ত কৃতদাসদের সঙ্গে এমন দুর্ব্যবহার করত যে ব্যবহার হয়তো নরকেও করা হয় না। তাদের মৃত্যুর পর কবরেও ঠাঁই হতো না, সেটা গ্রীষ্মকাল হোক বা শীতকাল। সেই সমস্ত বন্দী কৃতদাসদের দিয়ে দুর্গের দেওয়াল তুলতে বাধ্য করত, রাস্তা তৈরি করতে বাধ্য করত। শুধু তাই নয়, মহিলাদের সঙ্গে যেরূপ ব্যবহার করত সেটা শুনলে আপনাদের বুক কেঁপে উঠবে। এছাড়াও চেঙ্গিস খান তার সৈনিকদের সঙ্গে তার বন্দী করা কৃতদাসদের মধ্যে এমন মারামারি সংঘটিত করে দিত যে যেন তার কাছে এরা সব পোকামাকড়। আর এই লড়াইয়ের পর চেঙ্গিস খান নিজে দর্শক হয়ে সেই তামাশা দেখত। এই লড়াইয়ের মধ্যে তাদেরকে আরাম করতে দেওয়া হতো না যতক্ষণ না তাদের দুজনের মধ্যে যে কোনো একজনের প্রাণ চলে যাচ্ছে। এরপর যখন তার এই লড়াই দেখে মন ভরে যেত তখন সেখানেও সমাপ্ত হতো না, তাদেরকে দিয়ে আবারও পশুদের সঙ্গে লড়াই করানো হতো। চেঙ্গিস খান তার কৃতদাসদের সঙ্গে এমন ব্যবহার করত যে সেই সময় মানবতা শ্বাসরুদ্ধ করে দিয়েছিল। এবং সেই সমস্ত অত্যাচারের মধ্যে অন্যতম ছিল চেঙ্গিস খানের সৈনিকদের যৌন শোষণ। চেঙ্গিস খানের শাসনকালে মহিলাদের ইজ্জত লুট এবং শোষণের কোনো সীমা ছিল না। যুদ্ধের সময় সে মেয়েদেরকে অন্যান্য ধনসম্পত্তির মতো লুট করে নিয়ে আসত। তারপর সেই মহিলাদের উপর চেঙ্গিস খানের ছেলে থেকে শুরু করে নাতি, সৈনিক সকলে ভীষণভাবে অত্যাচার করত। চেঙ্গিস খান যুদ্ধের সময় যখন অন্য রাজ্যের রাজাকে হারিয়ে দিত তখন চেঙ্গিস খান নিজে সেই রাজ্যের রানী হোক বা রাজকন্যা তাকে বন্দী করে নিয়ে এসে তার ভয়ঙ্কর ইজ্জত লুট করত, যার ফলে তাদের মধ্যে কেউ কেউ গর্ভবতী হয়ে যেত। আর এই দিক থেকে দেখতে গেলে চেঙ্গিস খানের প্রায় 500-এরও বেশি পত্নী ছিল। আর তার সাথে সাথেই চেঙ্গিস খান নিজে প্রায় 1000-এরও উপরে সন্তানের জন্ম দেয়। আর সেই সমস্ত বাচ্চারা তাদের প্রজন্মের জন্য আরো বাচ্চার জন্ম দেয়। আর এই কারণে ইতিহাসের পাতায় মোটা অক্ষরে লেখা আছে যে বর্তমানে সমগ্র বিশ্বের মধ্যে প্রায় 1.6 কোটি মানুষের মধ্যে চেঙ্গিস খানের রক্ত বয়ে বেড়াচ্ছে। আর তাদের ডিএনএর মধ্যে রয়েছে চেঙ্গিস খানের ডিএনএ। চেঙ্গিস খানের খুবই অদ্ভুত অদ্ভুত ধরনের শখ ছিল, যেমন মারা যেতে থাকা হাতির চিৎকার শোনা। ইতিহাসের পাতায় লেখা রয়েছে যে চেঙ্গিস খান নিরীহ হাতিদের উপর অত্যাচার করতে ভীষণ ভালোবাসত, কারণ সে জঙ্গলের সবথেকে বড় পশুর উপর হামলা করে তাকে কষ্ট দিয়ে সমগ্র দুনিয়ার কাছে নিজের শক্তি প্রদর্শন করত। আর এটা করে সে সন্তুষ্টি পেত। এমন কিছু গল্প রয়েছে যেখানে শোনা গিয়েছে চেঙ্গিস খান পাহাড়ের কোনো একটি জায়গায় বেশ আরাম করে বসত আর তার সৈনিকের সাথে বন্দী করা সমস্ত হাতিদের পাহাড়ের অন্য চূড়ায় নিয়ে যাওয়ার আদেশ করত। আর সেই সমস্ত সৈনিকরা সেই হাতিদের একটা একটা করে পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে ধাক্কা মেরে ফেলে দিত, যার পর সেই হাতি যখন উপর থেকে নিচে পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাত এবং চিৎকার করত, সেই চিৎকার শুনে চেঙ্গিস খান পরম আনন্দ পেত এবং হট্টহাসি করত। চেঙ্গিস খানের কাছে মানুষের সাথে সাথে পশুদের জীবনের প্রতি কোনো মূল্য ছিল না। যখন সে খোয়ারিজম সাম্রাজ্যের উপর হামলা করেছিল তখন তার মধ্যে নিশাপুর, তুর্কমেনিস্তানের মার্ভ এবং আফগানিস্তানের হিরাত শহর সামিল ছিল। 1221 সালের ফেব্রুয়ারি মাসে চেঙ্গিস খান তার সৈনিকদের মার্ভের উপর হামলা করার আদেশ দেয়। আর প্রত্যেকটি সৈনিককে আদেশ দিয়েছিল তারা যেন মাথাপিছু 300 জন করে মানুষকে হত্যা করে। এরপর চেঙ্গিস খানের নির্দয় সৈনিক সেখানকার প্রায় 13 লক্ষ মানুষকে হত্যা করেছিল। এই মহাযুদ্ধে চেঙ্গিস খানের সঙ্গ দিয়েছিল তার জামাই তকুচার, যাকে ইরানের একজন তীরন্দাজ যুদ্ধভূমিতে তীর দিয়ে মেরে ফেলে। যখন এই মৃত্যুর খবর মঙ্গল সাম্রাজ্য
সাম্রাজ্যে গিয়ে পৌঁছায় তখন চেঙ্গিস খানের মেয়ের মন ভেঙে যায়, যার ফলে তার মেয়ে কয়েকদিন ধরে শুধু কাঁদতেই থাকে। আর তাই দেখে চেঙ্গিস খান রেগে আগুন হয়ে যায়, যার পর সে তার সৈনিকদেরকে আদেশ দেয় যে নিশাপুরের একটাও মানুষ জীবিত না থাকে। আর সেই আদেশ পেয়ে চেঙ্গিস খানের নির্দয় সৈনিক নিশাপুরের উপরে শুধু হামলা করে তা নয়, সেখানে প্রায় 17.5 লক্ষ মানুষের সাথে সাথে লক্ষ লক্ষ পশুকেও হত্যা করে দেয়। এরপর মানুষ এবং পশুদের মিলিয়ে 3টি বড় বড় পিরামিড তৈরি করে, যার মধ্যে একটি পুরুষদের, একটি মহিলাদের এবং একটি বাচ্চাদের ছিল। আর এই রকম ধরনের নৃশংসতা চেঙ্গিস খান এই জন্য করে যে এরপর অন্য কোনো সাম্রাজ্যের রাজা যেন তার পরিবারের উপরে নজর না দেয়। আর এই রকম করে মার্ভো আর নেশাপুরের পর হেতারোকেও পুরো ধ্বংস করে দেয়। আর এই আক্রমণে মঙ্গোলিয়ার সৈন্যবাহিনীর প্রায় 57 লক্ষ মানুষের জীবন কেড়ে নেয়। তখনকার দিনে মারা যাওয়া মানুষের সংখ্যা এতটাই বেশি ছিল যে প্রকৃতির মধ্যে ছড়িয়ে থাকা কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের মাত্রায় বিঘ্ন ঘটে। আর এই রকম করেই দুনিয়ার 1/3 জায়গায় চেঙ্গিস খান নিজের আধিপত্য বিস্তার করে। প্রায় 4 কোটি মানুষের প্রাণ নেওয়া থেকে শুরু করে 140 ট্রিলিয়ন আমেরিকান সম্পত্তি আয়ের পর 1227 সালে চেঙ্গিস খানের খুবই রহস্যজনকভাবে মৃত্যু হয়ে যায়। আপনারা এটা জেনে অবাক হবেন যে সমগ্র দুনিয়ার মধ্যে নির্দয় স্বৈরাচারী এই শাসকের কবর কোথায় সেটা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, যেটা আজ পর্যন্ত কোনো মানুষের পক্ষে জানাটা সম্ভব হয়ে ওঠেনি। এছাড়াও এটা জেনে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে যে চেঙ্গিস খানের মৃত্যুর পরেও সে প্রায় 40,000 মানুষের প্রাণ কেড়ে নেয়। অর্থাৎ চেঙ্গিস খানের মৃত্যুর পর তার ছেলে চেঙ্গিস খানের লেখা একটি উইল বা একটি পত্র পায়, যেখানে লেখা ছিল আমার মৃত্যুর পর আমাকে কোথায় কবর দেওয়া হবে এই ব্যাপারে যেন কেউ জানতে না পারে। আর এই খবর এতটাই গুপ্ত রাখা হবে যে ভবিষ্যতে আমাকে যেন কেউ কোনোদিন খুঁজে না পায়। সেই সময় রাজার আজ্ঞা পালন করা মানুষের কাছে উপরওয়ালার আজ্ঞা পালন করার সমান ছিল। এই কারণে চেঙ্গিস খানের মৃত্যুর পর তার দেহ নিয়ে যখন সকল লোকচক্ষুর আড়ালে দূরে কোথাও তাকে কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তার মাঝে যাকে পাচ্ছিল তাকে মারতে মারতে যাচ্ছিল চেঙ্গিস খানের ছেলে। তারপর একটি নির্জন জায়গা দেখে অগণিত গর্ত করা হয়, আর সেই সমস্ত গর্তগুলির মধ্যে একটি গর্ততে তাকে কবর দেওয়া হয়। চেঙ্গিস খানের শেষ যাত্রায় প্রায় 2000 মানুষ সামিল হয়েছিল। আর যারা জানতো চেঙ্গিস খানকে কোনখানে কবর দেওয়া হয়েছে, অর্থাৎ চেঙ্গিস খানের মৃত্যুর তারিখ কোথায় লেখা হয়েছে, তারাও কাউকে কোনোদিন বলবে না এটা প্রতিজ্ঞা করেছিল। এরপর চেঙ্গিস খানকে কবর দেওয়া সেই জায়গার উপরে প্রায় হাজার হাজার ঘোড়াকে দৌড় করানো হয়েছিল, যাতে সেই জায়গা অন্যান্য ভূমির মতো একই রকম দেখতে হয়ে যায়, যার ফলে কেউ জানতে না পারে যে চেঙ্গিস খানকে কোথায় কবর দেওয়া হয়েছে বা কোথায় তার কবরের গর্ত করা হয়েছিল। এরপর শুরু হয় পরবর্তী হত্যালীলা, যে 2000 মানুষ চেঙ্গিস খানের শেষ যাত্রায় সামিল হয়েছিল। চেঙ্গিস খানের প্রথম ভাগের সৈনিক যখন সেই 2000 সৈনিককে মেরে ফেলে, তখন মঙ্গোলিয়া থেকে আগত দ্বিতীয় ভাগের সৈনিক প্রথম ভাগের সৈনিককেও মেরে ফেলে। তার সাথে সাথে সেই হাজারো ঘোড়াকেও তারা মেরে ফেলে, যাদেরকে চেঙ্গিস খানের কবর বুঝতে না দেওয়ার জন্য জলাভূমির উপর দৌড় করানো হয়েছিল। এরপর আবারও মঙ্গোলিয়ার তৃতীয় ভাগের সৈনিক এসে দ্বিতীয় ভাগের সৈনিকদেরকে মেরে ফেলে। এইরকম ভাবে হত্যালীলার ধারাবাহিকতা চলতে থাকে। এই গণহত্যা বেশ কয়েক জায়গায় হয়েছিল, যাতে চেঙ্গিস খানের কবরের আসল জায়গা কেউ জানতে না পারে। এরপর চেঙ্গিস খানের সৈনিকরা সেই কবর থেকে কিছুটা দূরে বয়ে চলা নদীর স্থিতিও বদলে দেয়। আর এই কারণে বর্তমানে সেই নদীর কয়েক মিটার নিচে নেমে গর্ত করা প্রায় অসম্ভব। সেই জন্য আজ পর্যন্ত চেঙ্গিস খানের মৃত কঙ্কালকে কেউ খুঁজে পায়নি। সব থেকে অবাক করার মতো কাণ্ড ছিল, যে সমস্ত কারিগর নদীপথ বদলে দিয়েছিল তাদেরকে পর্যন্ত চেঙ্গিস খানের ছেলের সৈনিক মেরে দিয়েছিল। তারপর সেই সৈনিকদেরকেও আর এক দল সৈনিক এসে মেরে ফেলেছিল। এই রকম হত্যালীলা ততদিন পর্যন্ত চলতে থাকে যতদিন পর্যন্ত একটা মানুষও এই রকম জীবিত না থাকে যে চেঙ্গিস খানের কবরের ব্যাপারে জানে। আর এই রকম করে চেঙ্গিস খান তার মৃত্যুর পর প্রায় 40,000 মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। চেঙ্গিস খান যে কারণে সবার কাছে তার কবরের ব্যাপারে লুকাতে চেয়েছিল, সেটা হলো পরবর্তী সময়ে তার কবর খুঁড়ে তার কঙ্কাল যেন কেউ দেখতে না পায়, যেন তাকে কেউ খুঁজে না পায়। পরবর্তীতে অর্থাৎ বর্তমানের মানুষেরা তার নকল যেন না করতে পারে, আর না কেউ তার মূর্তি বানিয়ে তাকে পুজো করতে পারে। আর এই কারণে চেঙ্গিস খান তার কোনো স্কেচ বা ড্রয়িং করেনি, আর না কোনো মূর্তি তৈরি করে। এখন আপনারা স্ক্রিনের উপরে চেঙ্গিস খানের যে ড্রয়িং করা ছবিটি দেখতে পাচ্ছেন, এটা তার মৃত্যুর পর কেউ একজন লুকিয়ে লুকিয়ে ড্রয়িং করেছিল। আর এটাই ছিল চেঙ্গিস খানকে দেখতে পাওয়ার শেষ সম্বল, এছাড়া অন্য আর কোনো উপায় ছিল না।
বন্ধুরা, এই ছিল চেঙ্গিস খানের বিষয়ে কিছু অজানা তথ্য। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে করে প্রত্যেকটি মানুষ চেঙ্গিস খানের বিষয়ে এই তথ্যগুলি জানতে পারে। আর আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।